ধরুন কেউ এমন একটা বাসে উঠলেন যে বাসটার গন্তব্য তার খুব ভালো করেই জানা আছে, কিন্তু সমস্যা হলো বাসটা এতই ধীর গতিতে চলছে যে গন্তব্যে পৌঁছানোর আগেই ওই যাত্রীর নির্দিষ্ট সময় একদম শেষ হয়ে গেল। মানে দিকটা ঠিক থাকলেও শুধু গতির অভাবেই পুরো যাত্রাটা ব্যর্থ হলো। হ্যাঁ, একদম তাই। অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রেও আসলে ঠিক এমনটাই ঘটে। আজকের এই বিশদ আলোচনায় বা ডিপ ডাইভে আমাদের মূল মিশনই হলো অপশন ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে রহস্যময় একটা বিষয়কে ডিকোড করা, আর সেটা হলো ভোলাটিলিটি বা অস্থিরতা। কারণ আসলে বেশিরভাগ মানুষ যখন ট্রেড করার কথা ভাবেন তখন তারা শুধু মার্কেট কোন দিকে যাবে অর্থাৎ ডিরেকশনটা অনুমানের চেষ্টা করেন, কিন্তু অপশন ট্রেডিংয়ে আন্ডারলাইন কন্ট্রাক্ট যদি যথেষ্ট গতিতে মুভ না করে, তাহলে তো সময়ের সাথে সাথে অপশনের দাম হু হু করে কমতে থাকে, তাই না? হ্যাঁ ঠিক। এখানে ভোলাটিলিটি কিন্তু শুধু একটা শব্দ নয়, এটা মূলত মার্কেটের গতি, স্পিড অফ দ্য মার্কেট। আচ্ছা, মার্কেট যদি খুব ধীরে চলে তবে সেটা লো ভোলাটিলিটি মার্কেট, আর যদি দ্রুত চলে তবে সেটা হাই ভোলাটিলিটি মার্কেট। কিন্তু আমার মাথায় যে বিষয়টা ঘুরপাক খাচ্ছে তা হলো ট্রেডাররা কি স্রেফ নিজের মন গড়া একটা ধারণার উপর ভিত্তি করে বলেন যে আজ মার্কেট বেশ ভোলাটাইল? মানে আপনি জানতে চাচ্ছেন এটা মাপার কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, মানে এই গতিকে গাণিতিকভাবে একেবারে নিখুঁত মডেলে মাপার কোনো উপায় কি আসলেই আছে? এখানেই চলে আসে গাণিতিক মডেলের ব্যবহার। অপশনের দাম নির্ধারণের মডেলগুলো তো পুরোপুরি গণিতের উপর দাঁড়িয়ে আছে, তাই ভোলাটিলিটির ধারণাটিকেও সংখ্যার মডেলে রূপান্তর করতে হয়। আর এই গাণিতিক রূপান্তরের কাজটা করতে গিয়েই অপশন প্রাইসিংয়ের তত্ত্বে ওই র্যান্ডম ওয়াক আর সম্ভাবনার গণিতের বিষয়টা চলে আসে, রাইট? একদম ঠিক। আসলে ভোলাটিলিটি মাপার আগে বুঝতে হবে দাম কিভাবে ওঠানামা করে। এই দামের মুভমেন্ট বোঝানোর জন্য সোর্স মেটেরিয়ালে পিনবল মেজ বা গোলক ধাঁধার একটা দারুণ উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, ওই উদাহরণটা বেশ ইন্টারেস্টিং। দোলন একদম বর্ডের ওপর অনেকগুলো পেরেক ত্রিভুজাকারে গাঁথা আছে। একদম ওপর থেকে যদি একটা বল ছেড়ে দেওয়া হয়, বলটা মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে পড়তে থাকবে। কিন্তু সোজা নিচে পড়ার তো কোনো উপায় নেই। ঠিক বলেছেন। প্রতিবার নিচে নামার সময় বলটা কোনো না কোনো পেরেকের সাথে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার পর ঠিক 50% সম্ভাবনা আছে যে এটা ডানে যাবে, আর 50% সম্ভাবনা আছে বামে যাওয়ার। এবং এই ডানে বা বামে যাওয়ার উপর কারও কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতিটা ধাপে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ র্যান্ডম। পেরেকের সাথে ধাক্কা খেয়ে বলটা কিভাবে নিচে নেমে আসবে, এই পুরো গতিপথটাকেই বলা হচ্ছে র্যান্ডম ওয়াক বা এলোমেলো হাঁটা। বলটা একবার মেঝের ভেতরে ঢুকে গেলে আগে থেকে নিশ্চিত করে বলার কোনোই উপায় নেই যে শেষ পর্যন্ত বলটা ঠিক কোন খোপে গিয়ে পড়বে। এই ব্যাপারটাকে আরও সহজে বোঝার জন্য কয়েন টস করার উপমা দেওয়া যেতে পারে। মানে ধরুন একটা কয়েন 15 বার টস করা হলো, 15 বারই হেড পড়বে বা 15 বারই টেল পড়বে এমন সম্ভাবনা কিন্তু একেবারে শূন্যের কাছাকাছি। বলা হয় যে 7 বার হেড আর 8 বার টেল পড়বে তার সম্ভাবনা অনেক বেশি। একইভাবে পিনবল মেজের ভেতরে অনেকগুলো বল একসাথে ছাড়লে তখন এক অভাবনীয় প্যাটার্ন তৈরি হয়। দেখা যায় বেশিরভাগ বল গিয়ে জমা হয়েছে মেজের একদম মাঝখানের খোপগুলোতে, আর মাঝখান থেকে যত দুই প্রান্তের দিকে যাওয়া যায় বলের সংখ্যা তত কমতে থাকে। একেবারে শেষ প্রান্তের খোপগুলোতে হয়তো খুব হাতে গোনা কয়েকটা বল গিয়ে পড়ে। একদম তাই। আর এই বলগুলো জমা হওয়ার পর যদি এর উপর দিয়ে একটা রেখা টানা হয়, তাহলে সেটা দেখতে অবিকল একটা ঘন্টার মতো হয়ে যায়। এই আকারটিকেই গাণিতিক ভাষায় বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন বা বেল কার্ভ। আচ্ছা, কিন্তু অপশন ট্রেডিংয়ে এই ঘন্টার মতো কার্ভ দিয়ে আসলে কি কাজ হয়? এই কার্ভের ভেতরেই লুকিয়ে আছে ভোলাটিলিটি মাপার আসল রহস্য। একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভকে পুরোপুরি ব্যাখ্যা করার জন্য মূলত দুটো সংখ্যার প্রয়োজন হয়। প্রথমটা হলো মিন বা গড়, মানে কার্ভের ঠিক মাঝখানে যে সর্বোচ্চ চূড়াটা তৈরি হয়। হ্যাঁ সেটাই মিন। আর দ্বিতীয় সংখ্যাটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো এই বেল কার্ভটি কতটা চওড়া বা কতটা ছড়িয়ে আছে তার একটা পরিমাপ। তার মানে কার্ভটা খুব সরু হওয়ার অর্থ হলো বেশিরভাগ ফলাফল মিনের খুব কাছাকাছি জমা হয়েছে, আর কার্ভ চড়া হওয়ার মানে হলো ফলাফলগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক। অপশন ট্রেডিংয়ের দুনিয়ায় এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকেই মূলত ভোলাটিলিটি হিসেবে ধরা হয়। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভোলাটিলিটি মূলত একই ধারণার গাণিতিক রূপ। সোর্সে দেওয়ার ডেটাগুলো কিন্তু বেশ চমৎপ্রদ।
এই নর্মাল ডিস্ট্রিবিউশনের সূত্র অনুযায়ী যে কোনো ফলাফল এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভেতরে থাকার সম্ভাবনা প্রায় ৬৮.৩%। আর 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা বললে সম্ভাবনা বেড়ে দাঁড়ায় ৯৫.৪%। এবং 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভেতরে ফলাফল থাকার সম্ভাবনা ৯৯.৭%। মানে ১০০ দিনের মধ্যে ৯৯ দিনই মার্কেট এই 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সীমানার ভেতরে থাকবে। হ্যাঁ, আর এই ডেটাগুলোই ট্রেডারদের সাহায্য করে ভবিষ্যতের দামের মুভমেন্ট নিয়ে গাণিতিক সম্ভাবনা বের করতে। যখন কেউ এই সীমানার বাইরের কোনো অবিশ্বাস্য লাভের আশায় বাজি ধরেন, তখন তিনি মূলত লটারির টিকিট কিনছেন। এই লটারির ব্যাপারটা বোঝানোর জন্য একটা দারুণ বাজির উদাহরণ টানা যায়। ধরুন একজন ট্রেডারকে 30-1 অডসের একটা বাজি অফার করা হলো। শর্ত হলো পিন বল মেজের উপর থেকে একটা বল ছাড়তে হবে এবং সেটা একদম প্রান্তের দুটো খোপ, মানে ধরুন 14 বা 15 নম্বর খোপে গিয়ে পড়বে। এখন প্রশ্ন হলো, এটা কি ধরা উচিত? গাণিতিক হিসাব বলে যে এই বাজিটা মোটেই লাভজনক হবে না। কারণ হিসাব করে দেখা যায় 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরে ফলাফল যাওয়ার সম্ভাবনা প্রতি 20 বারে মাত্র একবার। মানে 20 বার বল ছাড়লে 19 বারই বল মাঝখানের দিকে পড়বে। এখন 20 বারে একবার সম্ভাবনা শুনে মনে হতে পারে 30-1 বাজিটা তো বেশ ভালো ডিল। কিন্তু এখানেই একটা সূক্ষ্ম ফাঁদ আছে। হ্যাঁ, ফাজটা হলো সিমেট্রি বা প্রতিসাম্য। বেল কার্ভ দুদিকেই সমান। 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরে বলতে শুধু ডান দিকের 14 বা 15 নম্বর খোপই বোঝায় না, বাঁদিকের 0 বা 1 নম্বর খোপও এর মধ্যে পড়ে। ঠিক। যেহেতু বেল কার্ভ দুদিকেই সমান, তাই বল নির্দিষ্ট করে 14 বা 15 নম্বরে পড়ার সম্ভাবনা আসলে 20 বারে একবার নয়, বরং 40 বারে মাত্র একবার। তার মানে 40 বার চেষ্টা করলে হয়তো মাত্র একবার জেতার সুযোগ থাকে। তাই এই 30-1 অডসের বাজি ধরাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দীর্ঘমেয়াদে এটা লোকসানের কারণ হতে বাধ্য। এবং এই নর্মাল ডিস্ট্রিবিউশন মডেলের কারণেই তো ব্ল্যাক শোলসের মতো বিখ্যাত অপশন প্রাইসিং মডেলগুলো কাজ করতে পারে, তাই না? তারা ধরে নেয় যে আন্ডারলাইং ইনস্ট্রুমেন্টের দামের ওঠানামাও এই র্যান্ডম ওয়াক মেনে চলে। হ্যাঁ, একদম। একটু থামাই আপনাকে এখানে। আমার একটা পুশব্যাক আছে। এই বেল কার্ভের 2 দিক তো সমান। তার মানে $100 একটা স্টকের দাম যেমন $150 বেড়ে $250 হতে পারে, ঠিক সমান সম্ভাবনায় এর দাম $150 কমে -$50ও তো হতে পারে। হ্যাঁ, তাত্ত্বিকভাবে তাই দাঁড়ায়। কিন্তু বাস্তব দুনিয়ায় কোনো স্টক বা কমোডিটির দাম তো আর শূন্যের নিচে বা নেগেটিভ হতে পারে না। তাহলে এই গাণিতিক মডেল তো বাস্তবের সাথে মিলছে না। এটা অত্যন্ত সূক্ষ্ম এবং যৌক্তিক একটা প্রশ্ন। ব্ল্যাক শোলস মডেলটা যখন তৈরি করা হচ্ছিল, তখন ঠিক এই ফাঁকটারই সমাধানের দরকার ছিল। এই নেগেটিভ প্রাইস বা শূন্যের নিচে দাম চলে যাওয়ার সম্ভাবনাটাকে বাদ দেওয়ার জন্যই মডেলের নতুন একটা ধারণার পরিচয় করানো হয়, যেটাকে লগ নর্মাল ডিস্ট্রিবিউশন বলা হয়। হ্যাঁ, এই লগ নর্মাল কার্ভটা সাধারণ নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আলাদা। সাধারণ কার্ভ যেমন 2 দিকে সমানভাবে ঝরানো থাকে, লগ নর্মাল কার্ভ তেমন নয়। আচ্ছা, এর মানে বাঁদিকে একটা সীমারেখা থাকে। ঠিক তাই। যেহেতু আন্ডারলাইং ইনস্ট্রুমেন্টের দাম শূন্যের নিচে যেতে পারে না, তাই এই কার্ভের বাঁদিকের একটা কঠোর সীমানা বা দেয়াল থাকে, যা হলো 0। কিন্তু ওপরে ওঠার বা দাম বাড়ার তো কোনো নির্দিষ্ট সীমা নেই। হ্যাঁ, একটা স্টকের দাম তো অসীম পর্যন্ত বাড়তে পারে। একদম। তাই এই কার্ভটা প্রতিসম না হয়ে ডান দিকে সামান্য হেলে থাকে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো, দাম কমার একটা শক্ত মেঝে আছে যেটা 0, কিন্তু দাম বাড়ার কোনো ছাদ নেই। চমৎকার বলেছেন। আর এই অসম ডিস্ট্রিবিউশনের কারণেই অপশন ভ্যালুয়েশনে একটা দারুণ প্রভাব পড়ে। ব্ল্যাক শোলস মডেলে যখন এই লগ নর্মাল কার্ভ ব্যবহার করা হয়, তখন তাত্ত্বিকভাবে সমপরিমাণ আউট অফ দ্য মানি কল এবং পুট অপশনের দাম এক থাকে না। মানে ধরুন $100 আন্ডারলাইং প্রাইসে একটা 110-এর কলের দাম একটা 90 পুটের চেয়ে তাত্ত্বিকভাবে সবসময় একটু বেশি হবে। হ্যাঁ, কারণ 110 কলের ক্ষেত্রে আপসাইড বা উপরে ওঠার সম্ভাবনা একেবারে লিমিটলেস। দাম 100 থেকে বেড়ে 500 বা 1000ও হতে পারে। কিন্তু 90 পুটের ক্ষেত্রে দাম বড়জোর 0 পর্যন্তই নামতে পারে। এই অসীম সম্ভাবনার কারণেই কল অপশনের তাত্ত্বিক ভ্যালু সামান্য বেশি থাকে। আর এভাবেই ট্রেডাররা বুঝতে পারেন কেন মার্কেট নির্দিষ্ট কিছু ঝুঁকিকে আলাদাভাবে মূল্য দেয়। গাণিতিক মডেলগুলো এভাবেই মার্কেটের বাস্তবতাকে সংখ্যার মোড়কে নিখুঁতভাবে ধারণ করার চেষ্টা করে।
লগ নর্মাল কার্ভ দিয়ে দামের ওঠানামার একটা সীমানা তো বুঝলাম, কিন্তু এই পুরো গাণিতিক মডেলটার আর একটা বড় ভিলেন আছে, আর সেটা হলো সময়। কারণ একজন ট্রেডার তো আর অনন্তকাল বসে থাকবেন না। একদমই না। ভোলাটিলিটি সাধারণত বাৎসরিক বা 1 বছরের মাপে দেয়া থাকে, কিন্তু কোনো ট্রেডারের যদি আজকের বা এই সপ্তাহের ভোলাটিলিটি জানার দরকার হয়, তখন তিনি কি করবেন? বার্ষিক হিসাব দিয়ে তো আর আজকে ট্রেড করা যাবে না। এটা ট্রেডারদের জন্য খুবই জরুরি একটা হিসাব। একটা বার্ষিক ভলাটিলিটিকে যদি দৈনিক বা সাপ্তাহিক ভলাটিলিটিতে রূপান্তর করতে হয়, তবে সময়ের বর্গমূল বা স্কোয়ার রুট অফ টাইম এর সূত্র ব্যবহার করতে হয়। আচ্ছা, স্কোয়ার রুট অফ টাইম সূত্রটা কিরকম? সূত্রটা বেশ সরল। বার্ষিক ভলাটিলিটিকে নির্দিষ্ট সময়ের বর্গমূল দিয়ে ভাগ করতে হয়। এই হিসাবটা একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখা যাক। ধরুন 1 বছরের সাধারণ ক্যালেন্ডারের 365 দিন থাকলেও ট্রেডিং ডেজ বা মার্কেট খোলা থাকে মোটামুটি 256 দিন। হ্যাঁ, এখন এই 256-র বর্গমূল বা স্কোয়ার রুট হল 16। যদি কোনো স্টকের বার্ষিক ভোলাটিলিটি হয় 20%, তবে এই 20কে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ফলাফল আসবে 1.25%। অর্থাৎ 20% বার্ষিক ভোলাটিলিটি মানে হলো ওই স্টকের দাম প্রতিদিন গড়ে 1.25% ওঠানামা করতে পারে। এটাই তার দৈনিক ভোলাটিলিটি। ঠিক। এই স্কোয়ার রুট সূত্র দিয়ে একজন ট্রেডার খুব সহজেই বুঝতে পারবেন যে আজকে মার্কেট ঠিক কতটা স্পিডে মুভ করতে পারে। গাণিতিক হিসাবগুলো বেশ পরিষ্কার, কিন্তু মার্কেটে যখন ট্রেডাররা নিজেদের মধ্যে ভোলাটিলিটি নিয়ে কথা বলেন, তখন তারা আসলে কোন ভোলাটিলিটির কথা বোঝান? কারণ ভোলাটিলিটি তো শুধু এক প্রকারের নয়। এই জায়গাটিতে অনেকেই বিভ্রান্ত হন। ভোলাটিলিটি মূলত 4 প্রকারের হয়। প্রথমটি হলো ফিউচার ভোলাটিলিটি। এটা হলো ভবিষ্যতের নিখুঁত ভোলাটিলিটি। এটা সবাই জানতে চায়, কিন্তু বাস্তবে আগে থেকে জানা একেবারেই অসম্ভব। অনেকটা ভবিষ্যতের লটারি জেতার নম্বরের মতো আর কি। হ্যাঁ। দ্বিতীয়টি হলো হিস্টোরিক্যাল ভোলাটিলিটি, যেটা অতীতের ডেটা বা পরিসংখ্যান বিশ্লেষণ করে বের করা হয়। তৃতীয়টি হলো ফোরকাস্ট ভোলাটিলিটি, মানে বিভিন্ন মডেল ব্যবহার করে ভবিষ্যতের ভোলাটিলিটি কেমন হতে পারে তার একটা পূর্বাভাস। একদম। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণটি হলো এমপ্লয়েড ভোলাটিলিটি। এই ভোলাটিলিটি সরাসরি বর্তমান বাজার দরের ভেতরেই লুকিয়ে থাকে। এই 4 ধরনের ভোলাটিলিটি সহজে মনে রাখার জন্য শিকাগোর আবহাওয়ার উপমাটা দারুণ কাজে দেয়। হ্যাঁ, সোর্সের ওই উদাহরণটা খুব চমৎকার। ধরুন শিকাগোর একজন বাসিন্দা জুলাই মাসের এক সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি আজ কি পরবেন। তিনি নিশ্চিতভাবেই শীতের ভারী কোট পরবেন না, কারণ হিস্টোরিক্যাল বা অতীতের ডেটা বলছে জুলাই মাসে শিকাগোতে মোটেও ঠান্ডা পড়ে না। এটা হলো হিস্টোরিক্যাল ভলাটিলিটি। এরপর তিনি হয়তো রেডিও ছাড়লেন। হ্যাঁ, রেডিওতে আবহাওয়াবিদ ফোরকাস্ট বা পূর্বাভাস দিলেন যে আজ তাপমাত্রা 90 ডিগ্রি ফ্যারেনহাইট হবে, আকাশ থাকবে পরিষ্কার। এটা শুনে ওই বাসিন্দা একটা হাফ হাতা শার্ট পরলেন, ছাতার কথা মাথাতেই আনলেন না। এটা হলো ফোরকাস্ট ভলাটিলিটি। কিন্তু এরপর যখন তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন, দেখলেন এক অদ্ভুত দৃশ্য। রাস্তায় প্রতিটি মানুষ ভারী রেইনকোট পরে আছে এবং সবার হাতে ছাতা। আর এই যে রাস্তায় মানুষ কি করছে, এটাই হলো মার্কেটের বাস্তব আচরণ বা ইমপ্লয়েড ভলাটিলিটি। ঠিক তাই। রেডিওর পূর্বাভাস যাই বলুক না কেন, বাইরের হাজার হাজার মানুষ তাদের কাজের মাধ্যমে কিছু একটা এমপ্লয় বা ইঙ্গিত করছে। মানে হয়তো এমন কোনো খবর তাদের কাছে আছে যা আবহাওয়াবিদের কাছে নেই। ঠিক একইভাবে মার্কেটের ট্রেডাররা যখন কোনো অপশনের জন্য অতিরিক্ত দাম দিতে রাজি থাকেন, তখন তারা আসলে ইমপ্লাইড করেন যে সামনে বড় কোনো মুভমেন্ট আসছে। আর এই ইমপ্লয়েড ভোলাটিলিটি বের করার পদ্ধতিটাও খুব মজার। এটা আসলে অপশনের বর্তমান মার্কেট প্রাইসকে ব্ল্যাক শোলস মডেলে উল্টো দিক দিয়ে হিসাব করে বের করা হয়। মানে মডেলের ফলাফল বা অপশনের দাম মার্কেটে দেওয়াই থাকে। হ্যাঁ, ট্রেডাররা ব্যাক ক্যালকুলেশন করে বের করেন যে এই দামটা পেতে হলে ভোলাটিলিটি কত হওয়া উচিত ছিল। ট্রেডারদের ভাষায় এই ইমপ্লয়েড ভোলাটিলিটিকেই অনেক সময় প্রিমিয়াম বলা হয়। আচ্ছা, তাহলে এই ইমপ্লয়েড ভলাটিলিটি বা প্রিমিয়াম দিয়ে একজন ট্রেডার ঠিক কী সিদ্ধান্ত নেবেন? মূলত তিনি তুলনা করবেন। যদি দেখা যায় যে মার্কেটের ইমপ্লয়েড ভোলাটিলিটি তার ফোরকাস্ট বা হিস্টোরিক্যাল ভোলাটিলিটির চেয়ে অনেক বেশি, তার মানে হলো অপশনগুলোর দাম এখন অনেক চড়া বা ওভারপ্রাইসড। তখন অভিজ্ঞ ট্রেডাররা এই ওভারপ্রাইসড অপশনগুলো বিক্রি
বা সেল করতে পছন্দ করেন। আর উল্টো দিকে ইমপ্লাইড ভোলাটিলিটি রিডিং খুব কম হয়। তার মানে অপশনগুলো সস্তায় পাওয়া যাচ্ছে, তখন তারা সেগুলো কিনতে বা বাই করতে পছন্দ করে। তার মানে শুধু ডিরেকশন নয়, অপশনগুলো আন্ডারপ্রাইসড নাকি ওভারপ্রাইসড সেটাও ভোলাটিলিটি দিয়ে মাপা যায়। ভোলাটিলিটির আরেকটা মজার দিক হলো সিজনাল বা ঋতুভিত্তিক ভোলাটিলিটি, তাই না? হ্যাঁ, সয়াবিন বা ভুট্টার মতো কৃষি পণ্যের ক্ষেত্রে এটা খুব স্পষ্টভাবে দেখা যায়। ধরুন জুন থেকে আগস্ট মাসে খরা বা খারাপ আবহাওয়ার কারণে ফসল নষ্ট হওয়ার ভয় থাকে। আর এই ভয় থেকে ট্রেডাররা ভাবতে শুরু করেন যে দাম যে কোনো সময় আকাশ ছোঁয়া হতে পারে বা একদম তলানিতে নামতে পারে। ঠিক এই অনিশ্চয়তার কারণে জুন আগস্ট মাসে সয়াবিনের ভোলাটিলিটি হু হু করে বেড়ে যায়। আবার ফসল কাটার পর যখন অনিশ্চয়তা কেটে যায়, তখন ভোলাটিলিটিও কমে আসে। অর্থাৎ যারা এই কৃষি পণ্যের অপশন নিয়ে ট্রেড করেন, তাদের এই ঋতুভিত্তিক ভোলাটিলিটির প্যাটার্নটা মাথায় রাখা বাধ্যতামূলক। তা না হলে তারা ভুল সময়ে ভুল ভোলাটিলিটি ইনপুট দিয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন। একদম সত্যি কথা। আজকে আমরা যা যা জানলাম তা যদি একটু এক সুতোয় গাঁথি, আমরা শুরু করেছিলাম পেনবল মেজের র্যান্ডম মুভমেন্ট ও নর্মাল ডিস্ট্রিবিউশনের বেল কার্ভ দিয়ে। দেখলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে মার্কেটের সীমানা নির্ধারণ করে। এরপর আমরা বুঝলাম কিভাবে শূন্যের নিচে দাম যাওয়ার অসামঞ্জস্যতা ঠেকাতে লগ নর্মাল কার্ভের জন্ম হলো। আর সময়ের হিসাব বের করতে স্কোয়ার রুট সূত্র কিভাবে কাজ করে সেটাও দেখলাম। আর সবশেষে শিকাগোর আবহাওয়ার উপমা দিয়ে বুঝলাম ইমপ্লাইড ভলাটিলিটি বা মার্কেটের আসল মনোভাব। হ্যাঁ, ট্রেডারদের জন্য এই ভলাটিলিটি বুঝতে পারাটা যে কতটা জরুরি তা পরিষ্কার। অন্ধের মতো শুধু মার্কেট কোন দিকে যাবে তার উপর বাজি না ধরে ভলাটিলিটির এই বিজ্ঞান বুঝতে পারলে অনেক বেশি তথ্যভিত্তিক এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। ভলাটিলিটি হলো ট্রেডিংয়ের সেই ডাইমেনশন যা সাধারণ ট্রেডাররা এড়িয়ে যান, কিন্তু পেশাদাররা একে নিজেদের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। তবে বিদায় নেওয়ার আগে এই পুরো আলোচনা থেকে একটা ভাবনার বিষয় আমি সবার জন্য রেখে যেতে চাই। সেই চিন্তার খোরাকটাকে এতক্ষণ ধরে যে ব্ল্যাক শোলস মডেল বা নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে কথা হলেও, এটা একটা খুব বড় অনুমানের ওপর দাঁড়িয়ে আছে। সেটা হলো দামের পরিবর্তন কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্নভাবে হয়। মানে স্টকের দাম 100 থেকে 105-এ গেলে তাকে 101, 102, 103 হয়েই যেতে হবে। ঠিক পিনবল মেজের বলটা যেমন ধাপে ধাপে নিচে পড়ে, ঠিক তেমনি কিন্তু বাস্তবে যখন কোনো বড় খবর আসে, ধরুন রাতারাতি কোনো কোম্পানি সিইও পদত্যাগ করলেন বা বড় কোনো অর্থনৈতিক বিপর্যয় ঘটল, মানে তখন তো মার্কেট পরের দিন সকালে হয়তো 100 থেকে সরাসরি একদম 80-তে গ্যাপ দিয়ে খোলে, মাঝখানের দামগুলো পুরোপুরি স্কিপ করে যায়। একদম তাই। যখন পিনবলের বলটা ধাপে ধাপে প্রতিটা পেরেক ছুঁয়ে নিচে না পড়ে একবারে জাদুমন্ত্রের মতো কয়েক ধাপ নিচে টেলিপোর্ট করে চলে যায়, তখন কি এই নর্মাল ডিস্ট্রিবিউশন মডেল সত্যি কাউকে বাঁচাতে পারবে? দারুণ একটা পয়েন্ট। যখন মার্কেটের গতি আর নিরবিচ্ছিন্ন থাকে না, তখন এই গাণিতিক সূত্রগুলোর সীমাবদ্ধতা ঠিক কোথায় গিয়ে ঠেকে, সেটাই আসল রহস্য। এই মেকানিক্যাল পাজলটা নিয়েই তাহলে আজকের মতো এই ডিপ ডাইভ শেষ করছি। ভোলাটিলিটির এই গোলক ধাঁধায় আবার দেখা হবে নতুন কোনো আলোচনার সাথে।